আচ্ছা, ছোটবেলায় একটা গান শুনেছিলেন, ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। আমি বিশ্বাস করি যে আমরা যারা বেড়াতে যেতে ভালোবাসি, আমাদের কিন্তু সব সময় যেন সবুজ তৃণভূমি, খোলা আকাশ, পাহাড়, এই সমস্ত কিছু ডাকে। আর আজকে সেই সমস্ত ডাকে সাড়া দিয়ে মানে ধরুন এমন একটা জায়গা যেখানে বিস্তীর্ণ জঙ্গল, খোলা আকাশ, রাতের বেলা আকাশ ভরা তারা এবং তার সাথে পাহাড় থাকবে। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেরকমই একটা জায়গায়, নিয়ে যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ে। কলকাতা থেকে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। আর চলুন তাহলে রাস্তা দেখুন। রাস্তার সমস্ত বিবরণ, সমস্ত ডিটেল থাকবে আপনাদের জন্য এই ভিডিওতে, যাতে আপনি যখন গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা না হয়। টোল প্লাজা অবধি কিন্তু এখন রাস্তা বেশ খারাপ, মানে বেশ খারাপ। বম্বে রোড যেটা দিয়ে ধরুন আমরা কোলাঘাট যাই, সেই রাস্তাটার একটা সুবিধা হচ্ছে কি আপনার খুব বেশি কিন্তু ইনিশিয়ালি খুব বেশি জ্যাম বা কিছু হয় না। এক্ষেত্রে দেখলাম ঠিক তার উল্টো, ডানকুনি অবধি রাস্তা খারাপ, তারপরে এখন রাস্তাটা ভালোই পাচ্ছি। একটু আগে একটা বিশাল বড় ন্যাশনাল ফ্ল্যাগ দেখছিলেন আমাদের দেশের, ভালো লাগে। তবে আমার একটাই রিকোয়েস্ট, যারা নিজের বাড়িতে বা নিজের ইনস্টিটিউশনে বা যে কোনো জায়গায় ন্যাশনাল ফ্ল্যাগ তুলেছেন, তারা এটা মাথায় রাখবেন যে ফ্ল্যাগ তোলা এবং নামানোর কিন্তু বেশ কিছু নিয়ম আছে। যেরকম ধরুন সন্ধেবেলা ফ্ল্যাগ কিন্তু নামিয়ে নিতে হয়। আবার ধরুন বৃষ্টি পড়লে ফ্ল্যাগকে কিন্তু ভিজতে দিতে নেই। ওটা সাজানোর জিনিস নয়, ওটা সম্মান দেওয়ার জিনিস। হোটেল নবান্নতে বড় ওই ফ্ল্যাগটা লাগানো ছিল, হোটেল নবান্ন। আবার কেউ কমেন্টে লিখে বসবেন না নবান্ন বলে ফ্ল্যাগকে সম্মান দেয়নি। দেশপ্রেমটা সবার আছে, প্রকাশটা হয়তো আলাদা আলাদা। যেরকম ধরুন এই আমি ফ্ল্যাগ নিয়ে বললাম যে সব সময় কিছু নিয়ম মানতে হয়, অনেকেই বলবেন আপনার মতন কনস্টিটিউশনের মতন। আপাতত আমরা ডানকুনি থেকে প্রায় 30 কিলোমিটার মতন এসে গেছি। রাস্তা কিন্তু এদিকে ভালোই আছে, রাস্তার কন্ডিশনও ভালো। কিছু কিছু জায়গায় একটু আপনার ওই আন্ডারপাসগুলো দিয়ে যেতে হচ্ছিল ইনিশিয়ালি, এখন রাস্তা ঠিকই আছে, ভালো লাগছে। দেখুন, যারা আমরা গাড়ি চালাতে ভালোবাসি না, আর তারা আমরা এত টাকা টোল দিই কেন, আর টোল দিয়ে এই ন্যাশনাল হাইওয়েগুলোতে আসি কেন? যাতে একটু আনন্দ করে গাড়িটা চালাতে পারি। তার মানে যে খুব জোরে চালাতে হবে তা কিন্তু একদম নয়। আমার প্রচুর লং ড্রাইভের ভিডিও আপনারা দেখেছেন, আছে চ্যানেলে, জানেন যে প্রচুর স্টেটে, মানে কলকাতা থেকে বহু স্টেটে আমি গেছি। কিন্তু আমি কিন্তু মোরাললেস একটা 80-100 স্পিড মেনটেন করি, তাতে না খুব রিল্যাক্স ওয়েতে আপনি চালাতে পারবেন। আর এই চারিদিকটাকে তো এনজয় করতে হবে, রেস করতে নেমেছি নাকি। আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে সকাল 7:30টার দিকে, আর এখন ঘড়ির কাঁটায় হচ্ছে সকাল 9টা। আমরা পৌঁছে গেলাম গুড়াপ। আমি আজকে আমার বাড়ি থেকে টালিগঞ্জ থেকে আমার একটা বন্ধুকে পিক আপ করেছি, তাই জন্য টোটাল আমার বাড়ি থেকে এখন অব্দি আমি এসেছি 80 কিলোমিটার। তো ওই ধরে চলুন 1.5 ঘন্টা টাইমে আমরা 80 কিলোমিটার পারলাম। এখান থেকে পালশিতে একটা টোল প্লাজা আছে, সেটা হচ্ছে 19 কিলোমিটার, 20 কিলোমিটার। আর বর্ধমান হচ্ছে এখান থেকে প্রায় 40 কিলোমিটার। আমার আজকে ইচ্ছা আছে বর্ধমানের কাছাকাছি কোথাও একটা গিয়ে একটু ব্রেকফাস্ট করব। আস্তে আস্তে খিদেটা পাচ্ছে, ওই খিদেটা পেলেই সমস্যা হয়ে যায়, বুঝলেন তো। দিনের শেষে বাঙালি বেড়াতে যাওয়া
আর ভালো খাওয়া, এই দুটোর সাথে কিন্তু কম্প্রোমাইজ করতে পারবে বলে আমার মনে হয় না। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে বর্ষাকালে আপনি হাইওয়েতে এলে বৃষ্টি পাবেনই পাবেন। কলকাতায় কিন্তু এই বৃষ্টি জিনিসটা এখন অনেক কমে গেছে। আমার একজন বন্ধু আছে, ও অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে পড়াশোনা ওর, এবং ও কলেজেই পড়ায়। ও আমাকে বলছিল যে এই পলিউশনের জন্য নাকি আজকাল শহরাঞ্চলে, ভারতের শহরাঞ্চলে নাকি বৃষ্টি কমে যাচ্ছে। এই ওপরে নাকি অনেক রিসার্চও হচ্ছে। যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু এটা বেশ ভয়ঙ্কর। শহরগুলো যে গরম বেশি, শীত অত্যন্ত কম, এটা তো সত্যি। যদি বৃষ্টিটাও কমে যায় তাহলে জলস্তরটা আরো নামবে। আপনি বলতেই পারেন যে আরে শাকনিক, লং ড্রাইভ এনজয় করছো, তার মধ্যে এইসব কথা কেন? আরে দাদা, জলই যদি না খেতে পারেন, নিঃশ্বাসই যদি না নিতে পারেন, গাড়ি কি করে চালাবেন? বৃষ্টি নেমে গেছে আপাতত হাইওয়েতে, আর হাইওয়েতে বৃষ্টি মানে চারিদিকে সবুজটা আরো সুন্দর, আরো সবুজ। আমরা আপনার পৌঁছে গেলাম হচ্ছে পালশিদ টোল প্লাজাতে। আমরা এখন অব্দি খাওয়ার জন্য থামিনি, বৃষ্টিও পড়ছে, থামলাম না। আজকে কিন্তু ডানকুনি থেকে পালশিদ অব্দি যে এলাম, মানে দেখুন রাস্তা অনেক জায়গায় ভালো, অনেক জায়গায় কাজ হচ্ছে। এবং এখন ধরুন আমার এই দিকটাতে হয়তো বাইরের দিকটা বুঝতে পারছেন, বাইরের দিকটাতে পুরো কাজ হচ্ছে। এগুলো হয়তো সমস্ত কিছু হয়ে গেলে হয়তো দেশ দারুণ হয়ে যাবে, কিন্তু যতদিন না দেশ দারুণ হচ্ছে ততদিন আমাদেরকে যদি এত দারুণ দারুণ টোল ট্যাক্স দিতে হয়, আর সেটা প্রত্যেক 50 কিলোমিটার অন্তর, তাহলে তো দেশকেও তো বুঝতে হবে যে তার সমস্ত নাগরিক তো দারুণ নয়, তারা তো সাধারণ। একটা গাড়ি কিনবো, একবার গাড়ি কেনার সময় একটা রোড ট্যাক্স দেবো, তারপরে আবার প্রত্যেকদিন জার্নি করার সময় আলাদা করে রোড ট্যাক্স দেবো। মানে এটা একটু ভাবার দরকার আছে বই কি। কিছু কিছু জিনিস কোথায় ভাবলে ভালো। ঠিক যেরকম আপনি আর আমি নিজের চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য আমরা নিজেদের মেডিক্লেম নিজেরা কিনি, যাতে সরকারের উপরে দায় না চাপে। মানে সরকারি হাসপাতালে যাতে সরকারকে নিজের টাকা খরচা করে চিকিৎসা না করাতে হয়, তাতেও সরকার 18% জিএসটি বসিয়ে দিয়েছে। ভাবতে হবে, ভাবতে হবে, একটু ভাবা উচিত। ব্যাস, আমরা চলে এসেছি হচ্ছে ল্যাংচার জগতে। মানে ল্যাংচা কুটির, ল্যাংচা কটেজ, ল্যাংচা ভবন, ল্যাংচা খানা, ল্যাংচা কি কি দাঁড়ান দেখতে দেখতে যাচ্ছি। ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, ল্যাংচা নগরী, বিভিন্ন রকম। তার মানে কোনো কুইজ জেতার জন্য কোনো আলাদা প্রাইজ নেই। আপাতত আমরা চলে এসেছি হচ্ছে শক্তিগড়ে, বর্ধমান। তার মানে আর একদমই বেশি বাকি নেই। যারা ল্যাংচা খেতে ভালোবাসেন তাদেরকে বলি, কলকাতায় নিজের পাড়ার দোকান থেকে ল্যাংচা ফুড পার্ক, একটা দোকানের নাম ল্যাংচা ফুড পার্ক, ল্যাংচা নিকেতন। একটাই জিনিস বলছি, নিজের পাড়ার দোকান থেকে ল্যাংচা খান। এই ল্যাংচাগুলো অত্যন্ত বাজে। আমি প্রত্যেকবারই ফেরার সময় যতবার এইসব জায়গা দিয়ে ফিরি, লোভে পড়ে একটু কিনি, তারপরে বাড়িতে গিয়ে খুব দুঃখ হয় যে কেন এত বাজে জিনিস কিনলাম। সব ডালনা দিয়ে ভাজা, ওই মিহিদানা পাওয়া যায়, সীতাভোগ পাওয়া যায়, সব বাজে। যাই হোক, কিন্তু হ্যাঁ, এইখানে যদি ভেতর দিকে আপনি শহরের ভেতরে চলে যান, সেখানে একটা দুটো দোকান আছে খুব ভালো, কিন্তু সেটা ওই লোকাল লোকেরা ওখান থেকে কেনে। কেউ তো আর হাইওয়ে থেকে লোকাল লোকেরা কেনে না। আমি একটু খেতে চাই, আমার এবারে একটু খিদে পাচ্ছে, সত্যি খিদে পাচ্ছে। একটু সাজেস্ট করুন না, তাড়াতাড়ি সাজেস্ট করুন যে বর্ধমানের কাছাকাছি ভালো খাবার জায়গা কি আছে, সাজেস্ট করুন, কমেন্ট করুন। আমরা একটু আগে আপনার ল্যাংচা নিয়ে এমন বলেছি, আমার মনে হচ্ছে ল্যাংচা বা ল্যাংচা বিক্রেতারাই পথ অবরোধ করে দিয়েছে, কিছু একটা হয়েছে। বিশাল জ্যাম, বিশাল জ্যাম, মানে গাড়ি এগোচ্ছেই না বলতে গেলে।
ऐसे कैसे चलेगा आई डोंट नो। খিদে পাচ্ছে, মানে ডেস্টিনেশন ডাকছে, বৃষ্টি পড়ছে, কিন্তু গাড়ি এগোচ্ছে না। আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে বর্ধমানে। জ্যামটা কিন্তু বেশ অনেকক্ষণ ছিল। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে একটা আন্ডারপাস দিয়ে পাস করানো হচ্ছিল, আর ওপরে ব্রিজ তৈরির কাজ চলছে, তাই জন্য প্রচুর জ্যাম ছিল। বর্ধমান ঢুকে গেলাম, ডান দিক বর্ধমান শহরের ভেতরে, আর আমরা চলে যাব হচ্ছে দুর্গাপুর হয়ে আসানসোলের দিকে। আশা করি আস্তে আস্তে রাস্তা একটু খালি হবে। এবারে না সিরিয়াসলি খিদেটাও পাচ্ছে, জানেন তো। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যারা নতুন নতুন গাড়ি চালাচ্ছেন বা নতুন নতুন গাড়ি কিনেছেন, নিজে চালিয়ে আসবেন হাইওয়েতে, তাদেরকে একটা জিনিস বলি, বিশেষ করে যেদিন বৃষ্টি পড়বে, যখন আপনি একটা কোনো লরি বা বড় কোনো গাড়ির পেছনে যাবেন না, ওর যে চাকাটা যখন ঘোরে বৃষ্টির ছাড়টা পুরো আসে কিন্তু, আর সেটা কিন্তু মানে পুরো আপনার কাঁচ ফাঁচ পুরো ভরে দেবে। ওয়াইপার চললেও আপনাদের যে ওয়াশার ফ্লুইড হয়, যেটা ওয়াইপার ওয়াশার ফ্লুইড, সেটাকে ঠিকঠাকভাবে ভর্তি রাখবেন, এবং তাতে একটা রকম সলিউশন পাওয়া যায়, 20 টাকা করে দাম হয়, 20-25 টাকা, ওইটা মিশিয়ে দেবেন। শুধু জল কখনো ঢালবেন না, জলের সাথে শ্যাম্পু, অনেকের একটা ধারণা আছে শ্যাম্পুগুলো দিয়ে দেবো, দেবেন না। শ্যাম্পুর কিছু এলিমেন্ট থাকে যেগুলো আপনার ওই ওয়াশার ওইটা মুখটাকে ক্লগ করে দেবে কয়েকদিন বাদে, তখন আপনি ওটা মারলে ওই জলটার বেরোবে না। টুকরো টুকরো খরচা হয় গাড়িতে, কিন্তু তাহলে জানবেন গাড়িটাও ভালো থাকে। আবার রাস্তা, আর আমি এরপরে খাওয়ার জায়গায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদেরকে বলেছিলাম যে রাস্তা দেখুন, খাবার জায়গায় গিয়ে কথা বলবো। খাবো কি, যা জ্যাম, মানে সিরিয়াসলি একটা হাইওয়েকে, মানে আমি অনেকদিন, আমি বেশি আপনার লাস্ট কয়েকবারে বেশিরভাগই আমি আপনার দিয়ে গেলাম, কি বলে ওই বম্বে রোডটা গেলাম। দিল্লি রোডটা যে এরকম খারাপ অবস্থা করে দিয়েছে, মানে ভাবা যায় না। মানে জায়গায় 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 ডাইভারশন ডাইভারশন ডাইভারশন। যদি এত ডাইভারশন হয়, যদি আমি আধ ঘন্টা 45 মিনিট করে করে জ্যামে আটকে থাকি, এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে যাই, তাহলে তুমি ভাই ততদিন অব্দি টোলটাকে অন্তত বন্ধ রাখো, ওটা নিয়ে যাব, কিন্তু বেনিফিটটা আসছে আসছে, আর আমি টাকাটা দিচ্ছি আজকে থেকে। ননসেন্স, মানে এইগুলো নিয়ে আমাদের দেশে অ্যাকচুয়ালি কেউ কিছু বলে না। আমরা এত পলিটিক্যালি ডিভাইডেড না, নিজেদের স্বার্থটা বুঝি না। রাজনীতিবিদরা কিন্তু নিজেদের স্বার্থটাই বোঝে, ওরা যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। আমরা কি, এই ধরুন এখন যে ধরুন বিজেপি সাপোর্টার হবেন, আমি নাম করেই বলছি, সে বলবেন হ্যাঁ তো টোল কি নেবে না, নাহলে দেশের উন্নতি কি করে হবে। হ্যাঁ দিন দাদা, দেশের উন্নতি করুন, মধ্যবিত্তকে শুষে শুষে যতদিন উন্নতি হতে পারে হোক, তারপরে মধ্যবিত্ত যেদিন থাকবে না সেদিন দেখুন কে টাকা যোগান দেয়। আমরা শেষ পর্যন্ত পৌঁছেছি একটা খাবার জায়গায়। এই দেখুন, হোটেল ফুড পয়েন্ট, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, তাই না। আপাতত যা হোক একটা কিছু খেলেই হলো। আমি জেনারেলি ওই পুরি সবজি বা ডিম পাউরুটি এই জাতীয় জিনিসই প্রেফার করি সকালবেলা। দেখা যাক কিছু একটা খাই আগে। ওয়াশরুমটা পরিষ্কার কিনা সেটাই হচ্ছে কথা। দেখুন এই দিকটাতে হচ্ছে ওয়াশরুম। খুব বিশাল কিছু এক্সপেক্ট করবেন না এটা থেকে, আমরাও করছি না, জাস্ট আর কিছু পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে চালাচ্ছি। খেয়ে নিয়ে একটু টুক করে খেয়ে নিয়ে তারপরে আবার জার্নি শুরু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি খেলাম হচ্ছে একটুখানি পুরি সবজি, বেসিক্যালি পুরি সবজি না, লুচি আর তরকারি, আর বাকিরা কয়েকজন খেয়েছে হচ্ছে আলু পরোটা। আপাতত যেটা খাবো সেটা হচ্ছে ল্যাংচা, একদম গরম গরম নামিয়েছে, তো ওই নিয়ে আসছিল, তো সবাই আবার দেখুন দাঁড়িয়ে পড়েছে, এদিকে বু নাচছে, সব মিলে জমে যাচ্ছে।
ড্রাইভটা আজকে খুব এখন অবধি ভালো হয়নি, এত রাস্তায় জ্যাম ছিল দেখেছেন, কিন্তু ঠিক আছে এবারে ল্যাংচাটা খেয়ে আশা করছি দুর্গাপুর আসানসোলের দিকটা ভালো হবে। কি হবে একটু প্রে করুন, যদি ভালো হয় তাহলে খুব ভালো। তবে একটা জিনিস বলি আপনাদেরকে, এই যে দুর্গাপুর আসানসোলের যে রাস্তাটা, এখানে কিন্তু অত বেশি গ্রিনারি পাবেন না, মানে তুলনায় কম পাবেন। তার কারণ হচ্ছে এই দিকগুলো অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড। আর যদি আপনি বম্বে রোড ধরে যান, ঘাটশিলার দিকে গেলেন, সেই ভিডিও আমাদের আছে। রাঁচির রাস্তা অত্যন্ত সুন্দর, সেই ভিডিও আমাদের আছে। ওই দিকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি সবুজ। ল্যাংচা এই অনেস্ট রিভিউ দে, অনেস্ট রিভিউ। বেশ ভালো, বেশ ভালো। দেখুন, যারা সংযুক্তাকে চেনেন না, এই যে সংযুক্তা, আমার ছোট্টবেলা স্কুলের বন্ধু, সংযুক্তার মুখ থেকে ভালো শোনা একটা অনেক বড় ব্যাপার। একদম মানে ও ওরম বলতে পারে যে এখানে 10 গ্রাম চিনি বোধহয় বেশি দিয়েছে, 2 চামচ চিনি কম দিলে ভালো হতো। ও এরকম আমি এরকম নই। এনিওয়েজ বিশ্বাস করুন, ও এরকম। এই অভিষ্পা কেমন? ভালো করে বলুন। ওর নাম অ্যাকচুয়ালি হচ্ছে অভিপ শাহ, কিন্তু ওকে কলেজেরই একজন টিচার যিনি আমার কলিগ, ওরা সব আমার কলেজের স্টুডেন্ট ছিল এক সময়, এখন ভাই বোন হয়ে গেছে সব। তো তিনি ওকে বলেছিলেন অভিষ্পা। তো তারপর থেকে টিচারদের মধ্যে এটাই পপুলার, বন্ধুদের মধ্যে এটাই পপুলার। কেমন রে? দারুণ কাজে। তুই খেয়েছিস? আচ্ছা, এই যে দেখুন, এই যে আমাদের এই ট্রিপটা অ্যাকচুয়ালি হতোই না যদি না প্রিয়াঙ্কা থাকতো। তার কারণ হচ্ছে আমরা যেতাম হচ্ছে চিলাপাতা ডুয়ার্সে, ও যাব না। ব্যাপারটা ওই বাংলা গান আছে না, যাবো কি যাবো না, ভেবে ভেবে হ্যাঁ যাওয়া তো হলো না। তাই জন্য আপাতত আমরা ডেস্টিনেশন চেঞ্জ করে ড্যাম, পাহাড় এই সবের মধ্যে। এই যে দাই দেখুন সবাইকে দেখলাম ল্যাংচা খাওয়াচ্ছে আজকে। তো আমি ভাবলাম যে আমার বউকে একটুখানি খাইয়ে দেখি। এই মিষ্টি টিষ্টি খায় না খুব একটা। মিষ্টি খাই না বলেই মিষ্টিটাই খাওয়াচ্ছে। আর কি করব বলুন, আপাতত যা পেয়েছি, 5 টাকা চিপস পেলে সেটাও খাওয়াতে পারি, তার বেশি ক্ষমতা নাই। 5 টাকা 5 টাকা 5 মনে পড়ছে আমাদের ছোটবেলায় একটা অ্যাডভার্টাইজ ছিল, আমির খান করতো 5 এই লাগান রিলিজ হওয়ার পরে তারপরে একজন এসে বলতো, আরে ভাই ক্যা, বলতো 5 রুপিয়া বে কো কব সির্ফ 5 রুপিয়া বে। এটা আমি দেখিনি। নিজেকে ছোট বানানোর চেষ্টা করছে, না, আমি অত ছোট দেখিনি। নয়। না, আমি আপনার দেখিনি। আমি গাড়িতে উঠবো, Specifically আমি গাড়িতে একটা উঠবো। দেখিনি। এইখানে আমি আর কথা বাড়াবো না, তার কারণ হচ্ছে তাহলে আপনারা আমাকে বেশি বয়স্ক ভাববেন, ওকে একদম ছোট ভাববেন, specifically অনেক প্রশ্ন উঠে যাবে। একটা দেখিনি। এই প্রশ্ন ভেতরে ঢুকবো না, সোজা হাইওয়ে। ল্যাংচাটা ভালো, বাট অ্যাকচুয়ালি একটু বেশি মিষ্টি। মানে একটু বেশি মিষ্টি অ্যাকচুয়ালি। Check the mic and make sure it sound right, boys. আমরা আপনার পৌঁছে গেছি হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুর এখন ক্রস করছি। বর্ধমান অব্দি রাস্তাটা যেরকম খুব খারাপ ছিল, বর্ধমান থেকে দুর্গাপুর কিন্তু তুলনামূলকভাবে বেটার। যদিও ইনিশিয়াল পার্টটাতে আপনারা বেশ কিছু ওই আন্ডারপাস গুলো বা উপরে ব্রিজগুলোর কাজ হচ্ছে বলে রাস্তা একটু কনজেস্টেড থাকছে। সিঙ্গেল লেন দিয়ে পুরো পাস করছে তো সমস্ত গাড়িগুলো, তাই একটু টাইম নিয়ে আসবেন। এখন বিশেষ করে আরো বর্ষাকাল হওয়ার জন্য রাস্তায় কাদা, আরো স্লো মুভ করছে। তাই এই দিকটাতে যদি আসেন তাহলে আমার সাজেশন থাকবে অলওয়েজ একটু বেশি টাইম হাতে নিয়েই বেরোন। আচ্ছা, দুর্গাপুর পার করতে করতে একটা জায়গা দেখলাম বিধাননগর। তো আমার পেছনে দেখুন এই যে সৌমদীপ বসে আছে। সৌমদীপ একটা প্রশ্ন করলো যে এখানেও বিধাননগর আছে, কলকাতাতেও তো আছে বিধাননগর, সল্টলেক। তার কারণ হচ্ছে এই যে দুর্গাপুর, এই দুর্গাপুরকে তৈরি করার পেছনে সবচেয়ে বড় কাণ্ডারি যিনি, তিনি হচ্ছেন আমাদের বাংলার সবচেয়ে প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়ের ব্রেন চাইল্ড এটা। উনি এটাকে শিল্প নগরী হিসেবে তৈরি করার চেষ্টা করেন। ভেবে দেখুন, যখন স্বাধীনতার পরে পুরো দেশ তো ধুঁকছে,
ব্রিটিশরা তো সব লুটে শেষ করে দিয়ে গেছে। সেই দিনে যারা পলিটিশিয়ান ছিল তাদের কাছে কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল। দেশে কমিউনিকেশন বলতে কিছু নেই, দেশের কাছে টাকা কড়ি কিছু নেই, স্কুল নেই, কলেজ নেই, শিক্ষা নেই, হাসপাতাল নেই। তখনকার পলিটিশিয়ানরা কিন্তু একটা শিল্প নগরী তৈরি করা, আইআইটি তৈরি করা, আইআইএম তৈরি করা, এইগুলোতে মন দিয়েছিল। আর আমরা এখন কি করি? থাক, সেটা নয় নাই বললাম, বললে তো আবার অনেকে রাগ হবে। কিন্তু নিজেরাই ভেবে দেখবেন যে আপনার করোনার সময় আপনাকে হসপিটাল বাঁচিয়েছিল না মন্দির মসজিদের দালান? ভেবে দেখুন। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আচ্ছা, আমার আস্তে আস্তে একটা ছোট্ট বিপত্তি হয়েছিল। বিপত্তিটা কীরকম? সেটা হচ্ছে যে আমার যে একটা দিকের ওয়াইপারটা কাজ করছিল না, গাড়ির বাঁ দিকের। তো বৃষ্টি পড়ছে প্লাস কাদা ছিটছে, ওয়াইপার দিয়ে যদি ক্লিন না করতে পারি খুব প্রবলেম। আমি এখানে এসে দাঁড় করালাম দুর্গাপুরে। এই জায়গাটা হচ্ছে ফরিদপুর জিটি রোড, দুর্গাপুর। ওরা সব রকম গাড়ির কাজ করে এবং আমি দেখছিলাম সব ভালো ভালো গাড়ি। মানে দেখুন, এদিকে আর্টিগার কাজ করছে, এদিকে আপনার স্করপিওর কাজ করছে, সামনে একটা হন্ডা সিটি আছে, আমার এক্সইউভি 500 খুব কম টাকায়, মাত্র 50 টাকা ওয়াইপারের ব্যাপারটাকে মিটিয়ে দিল। এবং এই যে দোকানটা দেখুন, কৃষ্ণা অটো সেন্টার, এনাদেরই সব মিস্ত্রি। এখানে অনেকগুলো দোকান আছে এরকম ব্যাটারি ফ্যাটারি সব কিছুর। আপনাদের সাথে নাম্বারটা একটু শেয়ার করে দিই, লিখে নিন যদি প্রয়োজন পড়ে কোথাও। 8170038080, 8170038080। আরেকটা নাম্বার হচ্ছে 9851710746। এই দুটো নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যদি কখনো হাইওয়েতে অনেক সময় তো টুকটাক গাড়ি খারাপ হতে পারে, প্রবলেম হতে পারে, এনাদের ফোন করলে যদি মোটামুটি 50 কিলোমিটারের মধ্যে থাকে এনারা তাহলে মিস্ত্রি পাঠিয়ে দেয় এখান থেকে। সেক্ষেত্রে একটু এক্সট্রা চার্জেস নেন, কিন্তু আপনার গাড়িটা সেরে যাবে। আমরা পৌঁছে গেছি হচ্ছে অন্ডালে। তো আপনাদেরকে আপডেটটা বলি যে দুর্গাপুর থেকে অন্ডাল অব্দি রাস্তা কিন্তু খুবই ভালো, কোনো সেরকম কোনো কাজ হচ্ছে না, তাই জন্য কোনো বাইফার্কেশন, কোনো ডাইভারশন কিচ্ছু নেই। রাস্তার কন্ডিশন অত্যন্ত ভালো, খুবই কম সময় লাগবে এই স্টেজটা আসতে। এই অন্ডালে তো এখন একটা এয়ারপোর্টও করেছে আপনারা জানেন, যদিও সেখান থেকে খুবই কম ফ্লাইট ছাড়ে। যেই ক্যালকুলেশনে করা হয়েছিল যে হয়তো এরকম জায়গায় একটা এয়ারপোর্ট করলে, কলকাতা শিলিগুড়ির মাঝখানে এই থার্ড এয়ারপোর্টটা করলে হয়তো এই অঞ্চলের প্রচুর লোক হয়তো ফ্লাইটে উঠবে, কিন্তু সেটা হয়নি। তার একটা বড় কারণ হচ্ছে আপনারা জানেন যে এই আসানসোল দুর্গাপুর এই বেল্টটাতে সেল মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার এখানেই হেড অফিস ছিল, কিন্তু লাস্ট কয়েক বছরে কিন্তু সেই সমস্ত হেড অফিসকে, ইস্পাত ভবন সমস্ত কিছুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অন্য রাজ্যে। সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন এক্ষেত্রে তো কারোর কিছু করার নেই, তারা মনে করেছেন নিয়ে গেছেন, কেন জানা নেই। এবং স্বাভাবিকভাবে হেড অফিসগুলো সরে গেলে এমপ্লয়মেন্টটাও কমে যায়, এবং যারা বড় অফিসার তারাই তো প্লেনে যায়, ছোট চুনোপুটিরা তো প্লেনে যেতে পারে না। তাই এয়ারপোর্টটাও একটু সাফার করছে। আমি এক্সপেক্ট করবো যে আমাদের স্টেটে আরো ভালো করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই চেষ্টা করবে। তার কারণ হচ্ছে ইয়াং জেনারেশনে কিন্তু চাকরি চাই, ভাঁওতাবাজির গল্প তা সে যে দলই দিক সেটা কিন্তু ইয়াং জেনারেশন চায় না। পড়াশোনা করার পরে হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার চায়, আর সেটা যদি আমরা না দিতে পারি তাহলে সে যে গভর্নমেন্টই হোক সে ফেলিওর। এটা বলার পরে কেউ ভাবতেই পারেন, কেউ কমেন্টে লিখতেই পারেন দাদা আগেই ভালো ছিল। না না, আগেও অত্যন্ত খারাপ ছিল, তখন কারখানা বন্ধ হয়েছে, এখন নতুন কারখানা খোলে না। আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে আসানসোলে। এই আসানসোল থেকে এবারে আমাদেরকে জয়চন্ডী
কিন্তু পাহাড়ের দিকে যেতে হবে। রজনীগড় যেতে গেলে আপনি আদ্রা রেলওয়ে স্টেশনের দিকটাতে আপনাকে টার্ন নিতে হবে, মানে লেফট টার্ন নিতে হবে। আপনি চাইলে আসানসোলের একটু আগে থেকেও কিন্তু লেফট নিয়ে আসতে পারেন, কিন্তু সেই রাস্তাটা তুলনায় ছোট, এই রাস্তাটা তুলনায় একটু বেটার। গুগল ম্যাপ আপনাকে কিন্তু গলিগলির ভেতর দিয়ে অনেক কিছু দেখাবে, কিন্তু সেটা না করে আসানসোলের দিকে সোজা এসে তারপরে লেফট টার্নটা নেবেন। গুগল ম্যাপকে রিরুট করতে দিন, তাতে আপনার লাভই হবে। আচ্ছা, আপনাদের কাছে একটুখানি ক্ষমা চেয়ে নিই, সেটা হচ্ছে যে আমি ভুল করে তখন কথায় কথায় আসানসোল বলে ফেলেছি। আসানসোল বলার পেছনে একটা কারণ ছিল। অ্যাকচুয়ালি আসানসোলে আমার ছোটবেলার মানে অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো পরে কোনো ভিডিওতে গল্প বলবো আপনাদেরকে। আমরা কিন্তু রানীগঞ্জ দিয়ে বাঁদিকে, মানে আপনি রানীগঞ্জ আসানসোলের আগে রানীগঞ্জ থেকে কিন্তু লেফট টার্নটা নেবেন, হ্যাঁ, নট আসানসোল। আর এখন যে রাস্তাটা একটু আগে দেখছিলেন সরু টোটো টোটো যাচ্ছে, এটা হচ্ছে NH14। তো বুঝতেই পারছেন এই ন্যাশনাল হাইওয়েটা দারুণ দারুণ চড়া, তো আপনি প্রচুর জোরে চালাতে পারবেন, সাবধানে চালাবেন। কিন্তু এই রাস্তাগুলো বিশেষ করে টোটোওয়ালাদের যে অত্যাচার, এরা তো কোনো নিয়ম মানে না, এবং এদের প্রবলেম হচ্ছে ওই সেই ঝুন্ডে থাকে, তো একটা যদি কিছু হয় আপনার গাড়িরও ক্ষতি হবে, উল্টে এরাই আপনাকে ঘিরে ধরে টাকা পয়সা। এখন তো সবই বোঝেন, যে যেখান থেকে পারছে ওই দলে থাকলে ডাকাতরাও একটা সংগঠন খুলতে পারে, নিখিল বঙ্গ ডাকাত সমিতি, সেইটাও দেখবেন চলছে। দেখবেন পুলিশই তাদের প্রোটেকশন দিচ্ছে, পুলিশই তাদের প্রোটেকশন দিয়ে বলছে না ওনারা আজকে একটা মিছিল করবেন, ওনারা আজকে একটা বন্ধ ডেকেছেন। এই হবে, এগুলোই হবে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে দুবরাজপুর। রাস্তাটা হয়তো কিছুক্ষণ আগে দেখছিলেন, অত্যন্ত সুন্দর রাস্তা, দুদিকে প্রায় জঙ্গল, দূরে পাহাড়ের দেখা মিলে গেছে। আর পাহাড় দেখা মানে মনটা কিরকম একটা ভালো হয়ে যায়। এই পাহাড়টা মানে আজকে একটু আগে খুব প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন ঠিক আছে। আপনাদেরকে একসাথে একটু দেখাই, দেখুন এই যে দুবরাজপুর মোড় পার করেই এই যে দেখুন এই যে ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই ডান দিকে আমরা সোজা যাব। এই ডান দিকের রাস্তাটা হচ্ছে বিহারীনাথ। এই বিহারীনাথ জায়গাটাও কিন্তু খুব সুন্দর। বিহারীনাথের ওখানে আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের কিন্তু থাকার জায়গা পাবেন। আমরা পরে কখনো বিহারীনাথের সেই ভিডিও করব। আর এইবারের ট্রিপে যদি বিহারীনাথ যাই, যাবো কিনা এখনো ঠিক নেই, তাহলে তো বিহারীনাথে কি কি দেখবেন, কি আছে, সব আপনাদেরকে আমার চ্যানেলেই দেখিয়ে দেবো। রাস্তাটা আবার দেখুন, রাস্তাটা এনজয় করুন। আগে মানে আজকে অ্যাকচুয়ালি খুব জ্যাম ছিল, সমস্ত কিছু মিলে অনেক টাইম লেগেছে, কিন্তু এইটুকুনি আপনাদেরকে বলতে পারি এই পার্টটাতে এসে সকল ক্লান্তি মিটে যাচ্ছে, সকল গ্লানি মিটে যাচ্ছে, ফ্যান্টাস্টিক লাগছে। আর এখানে আমি আপনাদেরকে ইকো ট্রিপসের ব্যাপারে একটু জানাতে চাই। যারা ইকো ট্রিপস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যাপারে জানেন না, তাদেরকে বলি নর্থ বেঙ্গল ডুয়ার্স এবং সিকিম জুড়ে এনাদের প্রায় 150-এরও বেশি অফবিট ডেস্টিনেশনে নিজেদের হোমস্টে রয়েছে। আমি নিজে এনাদের সাথে দুটো ট্রিপ করেছি এবং ব্যবস্থাপনা যথেষ্ট ভালো লেগেছে। তাই আপনি যদি নেক্সট ট্রিপটা নর্থ বেঙ্গল, সিকিম বা ডুয়ার্সে করতে চান, আমি বলবো একবার এনাদের সাথে যোগাযোগ করে নেবেন। আমরা আপাতত আছি হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুর রোডে। ওই সুন্দর যে রাস্তাটা ছিল বিহারীনাথ পাহাড়ের, ওই পুরো জায়গাটা ফ্যান্টাস্টিক ছিল। এই রাস্তাটা কিন্তু অত সুন্দর নয়, তবে আমার মনে হচ্ছে সামনে গেলে আবার সুন্দর হয়ে যাবে। এই রাস্তার কয়েকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই। এই রাস্তাতে আপনারা পেট্রোল পাম্প পাবেন, কিন্তু খাওয়ার সেরকম কোনো জায়গা পাবেন না। যদি আপনাকে খেতে হয় তাহলে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে আসানসোল বা তার আগে সেই দিকেই আপনি খেয়ে নেবেন, রানীগঞ্জ রানীগঞ্জ বা তার আগেই আপনি খেয়ে নেবেন। পেট্রোল পাম্পস পাবেন, তার মানে ওয়াশরুম বলতেও পেট্রোল পাম্পগুলোকেই কিন্তু ইউজ করতে পারেন। আর রাতের দিকে এই রাস্তা আমি শুনেছি যে খুব একটা সেফ নয়। সেফ মানে এরকম ভাববেন না যে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, সেরকম ঘটনা সব জায়গায় ঘটে, কিন্তু তার বাইরেও
খুব বাজেভাবে ট্রাফিক যায়, বিশেষ করে মেজিয়া হয়ে আপনি যখন আসবেন, এইগুলো দিনে দিনে ট্রাভেল করারই চেষ্টা করবেন, রাতের বেলা নয়। আমরা পৌঁছে গেলাম হচ্ছে পুরুলিয়ার রঘুনাথপুরে। এই রঘুনাথপুর কিন্তু বেশ পপুলার জায়গা। এখানে আপনি দুটো থানা পাবেন, থানা এবং মানে কমন থানা এবং আলাদা করে মহিলা থানা। এখানে আপনি কোর্টও পাবেন। তো এইটা বলতে পারেন একরকম পুরুলিয়ার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার টাইপের। এখান থেকে কিন্তু আপনার মাত্র 3 কিলোমিটার হচ্ছে জয়চণ্ডী পাহাড়। কিন্তু এই লাস্টের রাস্তাটুকুনি একটু সরু, খুব প্রবলেম হবে না। ওই আর কি একটু আগে পিছু করে আপনাকে গাড়িটাকে নিয়ে চালাতে হবে, তাহলেই আপনি পৌঁছে যাবেন। আর এখন তো আমার মোবাইলে দেখাচ্ছে 9 মিনিট, 2.8 কিলোমিটার। আমি এক্সপেক্ট করছি যে পাহাড়ের সামনেটা গিয়ে খুব ফ্যান্টাস্টিক কিছু দেখতে পাবো। আর পৌঁছে যাই, আলাদা করে একটা জয়চণ্ডী পাহাড়ের উপরে ব্লগ তো থাকছে, এবং আমরা থাকবো ইউথ হোস্টেলে। তো বলতে বলতে আমি সামনে পাহাড় দেখতে পাচ্ছি, একটু খালি জায়গা পেলেই আপনাদের দেখাচ্ছি। জয়চণ্ডী পাহাড়ের এই লাস্টের একটুখানি রাস্তা কিন্তু মানে ভয়ঙ্কর অফরোড। অফরোড মানে কি ভয়ঙ্কর কিছু নয়। দেখুন, আমি নর্থ বেঙ্গল গেছি, হিমাচল গেছি, বিভিন্ন জায়গায় গেছি গাড়ি নিয়ে, আমার কাছে অত ভয়ঙ্কর নয়। কিন্তু যারা প্রথম চালাচ্ছেন, বিশেষ করে যাদের নিচু গাড়ি, ছোট গাড়ি বড় গাড়িটা ফ্যাক্টর নয়। আপনার কাছে 20 লাখ টাকারও গাড়ি থাকতে পারে, কিন্তু তার যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হয়, প্লিজ আসবেন না। সেক্ষেত্রে একটু দূরে একটা মাঠ আছে, সেখানে পার্কিং আছে, সেটা করবেন। আমি এর পরের ভিডিও, যেটা জয়চণ্ডী পাহাড়ের উপরে হবে, সেই ভিডিওতে আমি সমস্ত ডিটেল দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আপাতত আমার সাথে এই লাস্টের পার্টটুকুনি একটু অফরোডটা দেখুন, নিয়ে পৌঁছে গিয়ে ইউথ হোস্টেলের সামনে ভিডিওটা এন্ড করব। চলুন দেখুন। ফাইনালি চলে এসেছি আমরা যুব আবাসের এখানে। এই বিল্ডিংটা আমি মানে খুব সুন্দর, দেখুন পাশেই হচ্ছে পাহাড়। এর পুরো ডিটেল রিভিউ নিয়ে ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আর তাহলে ফাইনালি আমরা পৌঁছে গেলাম। জমবে, মানে জমিয়ে দিতে হবে। খেলা হবে, দেশি মুরগি আর ভাত দিয়ে খেলা হবে, নিশ্চয়ই হবে, দারুণ খেলা হবে। আর একটা কথা বলি, এই বিল্ডিংটা নীল সাদার জায়গায় সবুজ সাদা হয়ে গেছে। বিতর্ক বাড়াবো না, টাটা, বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে করুন।